হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণী বাংলার বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি থেকে কিছু গুরুত্বপূর্ণ ১ ও ৫ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই প্রবন্ধ থেকে অনলি ১ এবং ৫ নম্বরের প্রশ্ন তোমাদের মাধ্যমিকে আসে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির লেখকের নাম কি? উত্তর হলো রাজশেখর বসু। রাজশেখর বসুর বিখ্যাত ছদ্মনাম কী ছিল? উত্তর হলো পরশুরাম। লেখকের মতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা কোনটি? উত্তর হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। অল্পবয়সী ছেলেমেয়েদের বিজ্ঞান শিক্ষার জন্য কেমন বই হওয়া উচিত? উত্তর হলো সহজ সরল ও লঘু। যেসব পাঠক ইংরেজি জানেন না তাদের ক্ষেত্রে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝার পদ্ধতি কেমন হওয়া উচিত? সঠিক উত্তরটি হলো প্রথমে মাতৃভাষা ধারণার স্পষ্টতা আনা। কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? উত্তর হলো 1936 সালে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। পরিভাষা সমিতির সভায় অন্যতম সদস্য কে ছিলেন? উত্তর হলো রাজশেখর বসু নিজে। পরিভাষা তৈরির সময় কোন বিষয়টি মনে রাখা দরকার? উত্তর হলো যতদূর সম্ভব ইংরেজি শব্দের কাছাকাছি থাকা বা আন্তর্জাতিক পরিভাষা গ্রহণ করা। লেখক বিজ্ঞান রচনার ভাষা কেমন হওয়া উচিত বলে মনে করেন? উত্তর হলো সরল, সুনির্দিষ্ট ও ঋজু। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ গতি নির্দেশ করিয়াছেন। এই তিনটি গতি কি কি? উত্তর হলো অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। অভিধা বলতে শব্দের কোন অর্থকে বোঝায়? উত্তর হলো অভিধান সম্মত বা সাধারণ সরাসরি অর্থ। বৈজ্ঞানিক সাহিত্যের শব্দের কোন গতির ব্যবহার সবচেয়ে বেশি প্রয়োজন? উত্তর হলো অভিধা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? উত্তর হলো কালিদাসের। কালিদাসের হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কাব্যের উপযুক্ত হলেও কার উপযুক্ত নয়? উত্তর হলো ভূগোলের বা বিজ্ঞানের। বাংলা বৈজ্ঞানিক রচনায় অনেক সময় কোন ত্রুটি দেখা যায়? উত্তর হলো ইংরেজি শব্দের আক্ষরিক বা অন্ধ অনুবাদ করার চেষ্টা। অক্সিজেন শব্দের আক্ষরিক অনুবাদ করতে গিয়ে কেউ কেউ কী লিখেছিলেন? উত্তর হলো অম্লজান। পরিভাষা রচনা একা বা এককভাবে করার চেয়ে কী করা ভালো? উত্তর হলো দলগত বা সংঘবদ্ধভাবে, অর্থাৎ কমিটি গড়ে। এদেশের মানুষের বৈজ্ঞানিক চেতনা কেমন? উত্তর হলো এখনও তেমন গভীর নয় বা সংস্কারাচ্ছন্ন। অবিজ্ঞানীদের লেখা বিজ্ঞানের বইতে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? উত্তর হলো ভাষার জটিলতা ও তথ্যের মারাত্মক ভুলভ্রান্তি। পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞান কেমন? উত্তর হলো অনেক কম। বিজ্ঞান চর্চার জন্য চাই উপযুক্ত ডিকশনারি বা পরিভাষা কোষ। এটি কার কর্তব্য হওয়া উচিত? উত্তর হলো কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার। বিজ্ঞান লেখার সময় কোন ধরনের উপমা বা অলঙ্কার বর্জন করা উচিত? উত্তর হলো যা বিজ্ঞানসম্মত নয় বা অর্থকে অস্পষ্ট করে। মাতৃভাষায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? উত্তর হলো দেশীয় লেখক, অনুবাদক ও বিজ্ঞান শিক্ষকদের। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আমাদের এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে, এবং আমাদের মাধ্যমিক বাংলা দশম শ্রেণীর সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা পরীক্ষার আগে অবশ্যই সেগুলো দেখে নাও। পরিভাষা সমিতির কাজ কখন সফল হয়? উত্তরটা হলো যখন মানুষ সহজে গ্রহণ করে ও দৈনন্দিন ভাষায় মিশে যায়। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধ? উত্তর হলো মননশীল বা তথ্য ও চিন্তামূলক প্রবন্ধ। লেখকের মতে বিজ্ঞানের কোন বিষয়গুলি মাতৃভাষায় বোঝানো সবচেয়ে সহজ? উত্তর হলো প্রাথমিক ও ব্যবহারিক সাধারণ বিজ্ঞানসমূহ। পরিভাষা তৈরি করার সময় কোন ভাষার শব্দভাণ্ডার থেকে সাহায্য নেওয়া যেতে পারে? উত্তর হলো সংস্কৃত ও অন্যান্য আঞ্চলিক সহজ শব্দ। ভাষা সুনির্দিষ্ট না হলে বিজ্ঞানের অর্থ বিকৃত হয়। এই প্রবন্ধ কোন মূল ভাষাকে নির্দেশ করে? উত্তর হলো ভাষার স্পষ্টতা ও নির্ভুলতার গুরুত্ব।
বাংলায় বিজ্ঞান রচনার চর্চা দিন দিন কি হচ্ছে? উত্তর হলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ও উন্নত হচ্ছে। রাজশেখর বসুর মতে বিজ্ঞান রচনার মূল লক্ষ্য কী হওয়া উচিত? উত্তর হলো সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে সহজবোধ্য ও নির্ভুলভাবে পৌঁছে দেওয়া উচিত। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে 5 নম্বরের কী ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পড়তে হবে। দেখো, এই অধ্যায়ের 5 নম্বর প্রশ্নগুলো অত্যন্ত সহজভাবে এবং সহজ বাংলায় লেখা। অত্যন্ত সহজে 1 থেকে 2 বার পড়লেই তোমাদের মনে থেকে যাবে। দেখো, প্রথম যে 5 নম্বরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ গতি নির্দেশ করিয়াছেন। শব্দের এই 3টি গতি কি কি? বিজ্ঞান বিষয়ক রচনার এই গতিগুলির উপযোগিতা আলোচনা করো। শব্দের ত্রিবিধ গতি। প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে প্রাচ্য অলঙ্কার শাস্ত্রবিদদের নির্দেশিত শব্দের 3টি গতি বা ক্ষমতা হল অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। বিজ্ঞান বিষয়ক রচনায় এদের উপযোগিতা। অভিধা বলতে শব্দের সাধারণ, সরাসরি এবং অভিধানসম্মত অর্থকে বোঝায়। যেমন দেশ বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বোঝায়। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের মূল উদ্দেশ্য হল পাঠককে সুনির্দিষ্ট এবং নির্ভুল তথ্য দেওয়া। তাই বিজ্ঞানের আলোচনায় শব্দের এই অভিধা রূপেরই একমাত্র স্থান দেওয়া উচিত। এখানে রূপক বা অর্থের জটিলতার কোনো অবকাশ নেই। লক্ষণা হলো শব্দের এমন এক গতি যার মাধ্যমে মূল অর্থকে বজায় রেখেও একটি ভিন্ন বা প্রাসঙ্গিক অর্থ প্রকাশ করা হয়। যেমন অন্নহীন বলতে কেবল ভাত না থাকা নয়, সামগ্রিক দারিদ্র্যকে বোঝায়। বিজ্ঞানের লেখায় লক্ষণাকে যতটা সম্ভব বর্জন করা উচিত, কারণ এটি তথ্যের স্পষ্টতা নষ্ট করতে পারে। ব্যঞ্জনা হলো শব্দের গূঢ় বা আলংকারিক অর্থ, যা মূলত কাব্য ও সাহিত্যে রস সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। যেমন অরণ্য রোদন বা বৃথা পরিশ্রম। বৈজ্ঞানিক সত্য প্রকাশে ব্যঞ্জনার কোনো উপযোগিতা নেই। বিজ্ঞান চলে যুক্তিতে, আবেগে বা অলঙ্কারে নয়। তাই প্রাবন্ধিক মনে করেন বিজ্ঞান রচনার ভাষা হবে সরল ও ঋজু, যেখানে কেবল অভিধা শক্তিরই প্রাধান্য থাকবে। দেখো বন্ধুরা, পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধাগুলি কি কি? প্রাবন্ধিক কীভাবে এই বাধাগুলি দূর করার পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। বিজ্ঞান চর্চার প্রধান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, অবশ্যই এটা তোমরা পড়ে নাও। বিজ্ঞান চর্চার প্রধান বাধাগুলি। রাজশেখর বসুর মতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে 2টি প্রধান অন্তরায় বা বাধা রয়েছে। যেমন প্রথমত, বাংলা পারিভাষিক শব্দের অভাব। দীর্ঘদিন ধরে বিজ্ঞান মূলত ইংরেজি ভাষায় চর্চা হওয়ায় অনেক বৈজ্ঞানিক শব্দের উপযুক্ত বাংলার প্রতিশব্দ এখনও তৈরি হয়নি। আর দ্বিতীয়ত, আমাদের দেশে সাধারণ পাঠক বা শিক্ষার্থীদের একটি বড় অংশ ইংরেজি বোঝে না, আবার বৈজ্ঞানিক ধারণার সঙ্গে পরিচিত নয়। ফলে ছট করে বাংলায় বিজ্ঞান পড়তে গেলে তাদের বুঝতে সমস্যা হয়। বাধা দূরীকরণের লেখকের পরামর্শ। সংঘবদ্ধ উদ্যোগ। পারিভাষিক শব্দ তৈরির কাজ কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এর জন্য বিশ্ববিদ্যালয় বা সরকারি স্তরে বড় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, যেমন 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় করেছিল। আন্তর্জাতিক শব্দ গ্রহণ। যেসব ইংরেজি শব্দের সহজ বাংলা করা সম্ভব নয়, জোর করে তার উদ্ভট অনুবাদ না করে সরাসরি সেই ইংরেজি বা আন্তর্জাতিক শব্দকেই বাংলা লিপিতে গ্রহণ করা উচিত, যেমন অক্সিজেন, আল্ট্রাভায়োলেট, হাইড্রোজেন ইত্যাদি। প্রাথমিক স্তরে সহজ পাঠ। অল্প বয়সী বা সাধারণ পাঠকদের জন্য বিজ্ঞান শিক্ষার বইগুলি খুব জটিল না করে সহজ, সরল ও লঘু ভাষায় লিখতে হবে, যাতে তাদের মনের বিজ্ঞানের প্রতি অনীহা তৈরি না হয়। দেখো, পরের প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। প্রাবন্ধিক কোন দোষের কথা বলেছেন? উপযুক্ত উদাহরণসহ সেই দোষটির পরিচয় দাও। দেখো, দোষের যে উল্লেখ, প্রাবন্ধিক রাজশেখর বসু বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে যে রচনায় ইংরেজি শব্দের আক্ষরিক বা অন্ধ অনুবাদ করার মানসিকতাকে একটি বড় দোষ হিসাবে চিহ্নিত করেছেন। দোষটির পরিচয় উদাহরণ দেখো, একদম সহজ বাংলায় লেখা, যাতে তোমাদের অল্পতে বা সহজেই মনে থাকে। দেখো কি উত্তর লেখা আছে। অনেকে মনে করেন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার সময় প্রতিটি শব্দের হুবহু প্রতিশব্দ বসাতে হবে। এর ফলে রচনার গুণগত মান নষ্ট হয় এবং তা সাধারণ পাঠকের কাছে অত্যন্ত দুর্বোধ্য বা হাস্যকর হয়ে ওঠে। লেখক প্রবন্ধের 2টি চমৎকার উদাহরণ দিয়ে দোষটি বুঝিয়েছেন। যেমন প্রথম উদাহরণ, ইংরেজিতে একটি কথা আছে, হোয়েন
সালফার বার্নস ইন অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড ইজ ফর্মেড। কেউ যদি এর আক্ষরিক অনুবাদ করেন, লেখেন গন্ধক যখন অম্লজানে দহন হয় তখন গন্ধক কদ্দি স্লিজান উৎপন্ন হয়। তবে সাধারণ পাঠক তো দূর, বিজ্ঞান মনস্ক মানুষের পক্ষেও তা বোঝা অসম্ভব হবে। এর সহজ অনুবাদ উচিত, অক্সিজেনে সালফার পুড়লে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। দ্বিতীয় উদাহরণ, ইংরেজিতে লেখা থাকে এ চা চামচ ফুল অফ। এর আক্ষরিক অনুবাদ যদি করা হয় একে চায়ের চামচ পূর্ণ, তবে তা অশুদ্ধ বাংলা হবে। বাংলায় এর সঠিক প্রকাশ হবে এক চা চামচ। লেখক সতর্ক করেছেন যে ইংরেজি বাগধারা বা রীতি অন্ধ অনুকরণ না করে বিজ্ঞানের ভাবার্থকে বাংলায় নিজস্ব প্রকাশভঙ্গি অনুযায়ী ফুটিয়ে তোলাই শ্রেয়। দেখো পরের প্রশ্ন, অল্প বয়সী ছেলে মেয়েদের এবং অল্প শিক্ষিত সাধারণ লোকেদের জন্য বিজ্ঞানের বই লেখা সহজ নয়। লেখকের এমন মন্তব্যের কারণ কি? এই শ্রেণীর পাঠকদের বৈজ্ঞানিক জ্ঞান কেমন হওয়া উচিত? দেখো মন্তব্যের কারণ, রাজশেখর বসুর মতে উচ্চশিক্ষিত বা বিজ্ঞান মনস্ক মানুষের জন্য লেখা সহজ, কারণ তারা পরিভাষা ও বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে আগে থেকেই পরিচিত। কিন্তু অল্প বয়সী বা অল্প শিক্ষিত পাঠকদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। তাদের মনের মধ্যে বৈজ্ঞানিক চেতনার অভাব থাকে এবং তারা অনেক সময় নানা রকম কুসংস্কার বা ভুল ধারণার বশবর্তী হয়ে থাকেন। এই শ্রেণীর পাঠকদের জন্য লিখতে গেলে ভাষাকে অত্যন্ত সরল করতে হবে, অথচ বিজ্ঞানের মূল সত্য বা তথ্যকে বিকৃত করা চলে না। সহজ ভাষায় কঠিন বৈজ্ঞানিক সত্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন কাজ বলেই লেখক একে সহজ নয় বলেছেন। এই শ্রেণীর পাঠকদের বৈজ্ঞানিক জ্ঞান, পাশ্চাত্য বা উন্নত দেশগুলির তুলনায় আমাদের দেশের সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞান খুবই কম। প্রাথমিক স্তরে এদের বৈজ্ঞানিক জ্ঞান খুব গভীর বা তাত্ত্বিক হওয়ার প্রয়োজন নেই। এদের জন্য এমন বই প্রয়োজন যা দৈনন্দিন জীবনের সাধারণ বৈজ্ঞানিক ঘটনাগুলোকে, যেমন আবহাওয়া, সাধারণ রোগ ব্যাধি, প্রাথমিক স্বাস্থ্যবিধি বা প্রযুক্তি সহজ উপমায় বুঝিয়ে দিতে পারে। প্রথমে এদের মনের গোঁড়ামি দূর করে বিজ্ঞান মনস্কতা তৈরি করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেখো বন্ধুরা পরের প্রশ্ন, কালিদাসের এই উক্তি কাব্যের উপযুক্ত, ভূগোলের নয়। কালিদাসের কোন উক্তির কথা বলা হয়েছে? উক্তিটি কাব্যের উপযুক্ত হলেও ভূগোলের নয় কেন? দেখো কালিদাসের কোন উক্তি? মহাকবি কালিদাস তার কুমার সম্ভব কাব্যে শুরুতে হিমালয় পর্বতের বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন, হিমালয়ের নাম নাগাধিরাজ স্থিত পৃথিব বা ইব মানদণ্ড, অর্থাৎ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কাব্যের উপযুক্ত কিন্তু ভূগোলের না হওয়ার কারণ কি? দেখো কাব্যের ক্ষেত্রে উপযোগিতা। কালিদাস ছিলেন একজন কবি। কাব্যের প্রধান উদ্দেশ্য হলো পাঠকের মনে আবেগ, সৌন্দর্য এবং রসের সৃষ্টি করা। হিমালয়ের বিশালতা, উচ্চতা এবং গাম্ভীর্য বোঝাতে তাকে পৃথিবীর মানদণ্ড বা স্কেলের সঙ্গে তুলনা করা অত্যন্ত চমৎকার একটি অতিশয়োক্তি অলঙ্কার। কাব্যিক কল্পনার খাতিরে এটি সম্পূর্ণ সত্য ও নান্দনিক। ভূগোলের ক্ষেত্রে অনুপযুক্ততা, কিন্তু বিজ্ঞান বা ভূগোলের জগৎ চলে নিখুঁত তথ্য ও যুক্তির ওপরে, সেখানে কল্পনার কোনো স্থান নেই। ভূগোল বা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে হিমালয় একটি পর্বতমালা মাত্র, তা কোনোভাবেই গোটা পৃথিবীর মানদণ্ড বা মাপার ফিতে হতে পারে না। যদি কোনো ভূগোলের বইতে হিমালয়কে পৃথিবীর মানদণ্ড বলে লেখা হয় তবে তা বৈজ্ঞানিক বিভ্রান্তির সৃষ্টি করবে। বিজ্ঞান রচনার কোনো অতিশয়োক্তি বা অস্পষ্ট উপমা চলে না। এই কারণে লেখক উক্তিটিকে ভূগোলের জন্য অনুপযুক্ত বলেছেন। দেখো বন্ধুরা পরের প্রশ্ন, যাহারা বাংলায় বিজ্ঞান লেখেন তাহাদের একটি বিষয় সতর্ক হওয়া আবশ্যক। বৈজ্ঞানিক প্রবন্ধ রচয়িতাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত বলে লেখক মনে করেন? দেখো অত্যন্ত সহজভাবে লেখা। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা গ্রন্থ রচয়িতাদের জন্য কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও নির্দেশিকা দিয়েছেন। ভাষা ও উপমার প্রয়োগ। লেখকদের মনে রাখতে হবে যে বিজ্ঞানের ভাষা হবে সরল, স্পষ্ট এবং সুনির্দিষ্ট। কাব্যের মতো আভিজাত্যপূর্ণ বা আলংকারিক ভাষা এখানে বর্জনীয়। এমন কোনো উপমা বা আলংকারিক ব্যবহার করা যাবে না যা বৈজ্ঞানিক সত্যকে আড়াল করে বা পাঠকের মনে বিভ্রান্তি তৈরি করে। অনুবাদ ও পরিভাষা। ইংরেজি থেকে হুবহু আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করা যাবে না। যদি কোনো ইংরেজি শব্দের উপযুক্ত বাংলা প্রতিশব্দ না পাওয়া যায় তবে জোর করে জটিল সংস্কৃত শব্দ বা না বানিয়ে সরাসরি আন্তর্জাতিক পরিভাষাটিকেই ব্যবহার করতে হবে। ভুল তথ্য বর্জন।
অল্প জানা বা অবিজ্ঞানীদের দেখা বিজ্ঞানের বইতে অনেক সময় মারাত্মক তথ্যগত ভুল থাকে। লেখকদের নিশ্চিত হতে হবে যেন তাদের পরিবেশিত তথ্য 100% নির্ভুল হয়। পাঠকের যোগ্যতার বিচার। লেখক লেখার আগে লেখককে বুঝতে হবে তিনি কোন শ্রেণীর পাঠকের জন্য লিখছেন। সাধারণ পাঠক ও অল্পবয়সীর জন্য লেখার সময় পরিভাষা কম ব্যবহার করে সহজ ও লঘু পদ্ধতিতে বিজ্ঞানকে উপস্থাপন করতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।